আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেহেতু ল্যাপটপে কোনো কমেন্টস পাচ্ছি না, আমি আমার মোবাইলটা সাথে সাথে একসাথে দেখতেছি আমরা। হ্যাঁ, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে সমস্যা নাই, আমি ল্যাপটপ থেকে দেখে নেব। ওকে। আচ্ছা মাই স্টুডেন্টস, আমরা গত ক্লাসে মনে হয় গড় মুক্ত পথ নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকে আমাদের টার্গেট হলো আপেক্ষিক আর্দ্রতাটাকে একটু শেষ করে দেওয়া। আপেক্ষিক এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আপেক্ষিক আর্দ্রতা। আর তোমাদের একটা শীট আমি অলরেডি জামিনের কাছে দিয়েছি, ও হয়তো দিয়ে দিবে তোমাদের গ্রুপে। হ্যাঁ, এই চ্যাপ্টারের শীটটা সুন্দর মতো জামিনের কাছে দেওয়া হয়েছে, ও দিবে তোমাদেরকে, সমস্যা নাই। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা নিয়ে পড়াশোনা করতে গেলে প্রথমে যে টপিকসগুলো আসে সেই টপিকসগুলো হলো সম্পৃক্ত বাষ্প কাকে বলে, অসম্পৃক্ত বাষ্প কাকে বলে, সম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে, অসম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে। এগুলো আমরা এখন আর পড়ার মতো অবস্থায় নাই, এগুলো আমরা সব পারি, বিকজ ইট ইজ এ রিভিশন ক্লাস। এই সম্পৃক্ত বাষ্প চাপ কাকে বলে এটা আমাদের রিভিশনের মধ্যে আনলাম না, এটা আমরা পারবো। বাট এরপরে এই সম্পৃক্ত অসম্পৃক্ত থেকে দুইটা ইম্পর্টেন্ট অনুধাবন আসে পরীক্ষার সময়, ইম্পর্টেন্ট অনুধাবন, এবং এই গ্রাফ একে এমসিকিউ আসে পরীক্ষার সময়। সেটা হলো, সবাই সুন্দর করে খাতার মধ্যে লিখবা, সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। সবাই খাতার মধ্যে লিখে ফেলাও তাড়াতাড়ি করে বাজান। সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো বা কেন। তোমরা জানো বয়েলের সূত্র মানে হলো স্থির তাপমাত্রায় আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক, মানে আয়তন কমলে চাপ বাড়বে, আয়তন বাড়লে চাপ কমবে। এটা হলো বয়েলের সূত্র। কিন্তু সম্পৃক্ত বাষ্পের বেলায় কি হয় আমি তোমাদেরকে বলি। মনে করো, আমার কথার কথা, এটা একটা পিস্টন যুক্ত সিলিন্ডার, এবং এই সিলিন্ডার মানে বদ্ধ স্থান, এবং এই সিলিন্ডারে কিছু পরিমাণ জলীয় বাষ্প আছে, এবং এই জলীয় বাষ্প দ্বারা সিলিন্ডারের ভিতরে যে বায়ুমণ্ডল সে সম্পৃক্ত অবস্থায় আছে। সিলিন্ডারের ভিতরে যে বায়ুমণ্ডল সে সম্পৃক্ত অবস্থায় আছে ধরলাম। এখন আমি পিস্টনটা নামাবো। পিস্টন যদি নামাই, মনে করো এই অবস্থায় তার চাপ হলো পি, এই অবস্থায় তার তাপ আয়তন হলো ভি, এই অবস্থায় তার তাপমাত্রা হলো টি। আমি করলামটা কি, পিস্টনটাকে নামাইলাম, তার মানে ভি কমে গেল, ভি মাইনাস হবে। ভি যদি কমে যায়, তাহলে আমার প্রশ্ন হলো, তাপমাত্রা যদি স্থির থাকে, বয়েলের সূত্র অনুসারে চাপ বেড়ে যাওয়ার কথা। বয়েলের সূত্র অনুসারে চাপ বেড়ে যাওয়ার কথা। তখন কি দেখা যায় আমি তোমাকে বলি, যেই তুমি পিস্টনটাকে নামাইলা, এখানে কিন্তু এখানকার বায়ুমণ্ডল, সিলিন্ডারের ভিতরের বায়ুমণ্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত ছিল। তুমি পিস্টনটাকে নামাইলা, মানে আয়তন কমলো, তাপমাত্রা স্থির রইল, কিন্তু বয়েলের সূত্র অনুযায়ী এখানে চাপ বেড়ে যাবে। কিন্তু কি হচ্ছে দেখো, সম্পৃক্ত বাষ্পের বেলায় কি হচ্ছে দেখো, যেই তুমি পিস্টনটা নামাইলা, আয়তন কমলো, সাথে সাথে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হইয়া এই তলায় জমা হয়ে গেল। তার মানে জলীয় বাষ্পের পরিমাণটাই কমে গেছে। আর পরিমাণ কমে গেছে মানে কি, চাপ বাড়ার কথা ছিল, চাপ আর বাড়লো না, চাপটা সেম রইল। কি মজার কথা, আয়তন কমলো, সম্পৃক্ত বাষ্পের বেলায় আয়তন কমলো, তাহলে চাপ বাড়ার কথা বাড়ে না, কি করে, কিছু জলীয় বাষ্প ঘনীভূত হইয়া তলায় জমা হইল। তার মানে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটাই কমে গেল। আর পরিমাণটা কমে গেল মানে কি, জলীয় বাষ্প চাপ বাড়ার কথা ছিল, সে আর বাড়তে পারলো না, সেম রইল। ওকে। এইবার তুমি পিস্টনটা ওঠাবা। পিস্টন ওঠানো মানে আয়তন হবে প্লাস, মানে বাড়বে, আয়তন বাড়বে। তো হিসাব বলে চাপ কমবে, বয়েলের সূত্র বলে চাপ কমবে। তাহলে চাপ তো কি হলো দেখো, যেই তুমি পিস্টনটাকে উঠাইলা, তাহলে চাপ কমে যাওয়ার কথা। কিন্তু দেখা যায় ওই যে কিছু জলীয় বাষ্প তারা ঘনীভূত হইয়া পাত্রের তলায় জমা হয়েছিল, তারা আবার বাষ্পীভূত হয়ে গেল। বাষ্পীভূত হয়ে চাপটা আবার বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটা আবার আগের মতো করে ফেললো, মানে চাপ কমতে দিল না। যখন তুমি
পিস্টনটাকে নামাইলা, আয়তন কমলো, চাপ বাড়ার কথা, কিন্তু বায়ুমণ্ডল এখানে সম্পৃক্ত। সম্পৃক্ত থাকার কারণে কিছু জলীয় বাষ্প ঘনীভূত হইয়া পাত্রের তলা জমা হয়েছে। তার মানে বায়ুমণ্ডলটাতে জলীয় বাষ্পের পরিমাণই কমে গেছে, চাপ বেড়ে যাওয়ার কথা ছিল, সে আর বাড়তে পারলো না, সেম রইল। এবার পিস্টন তুমি ওঠাবা, আয়তন বাড়ল, বয়েলের সূত্র অনুসারে চাপ কমার কথা, কিন্তু যেই তুমি পিস্টনটা উপরে ওঠাবা, ওই যে তলায় কিছু জলীয় বাষ্প জন্মা ঘনীভূত হইয়া পড়েছিল, তার আবার বাষ্পীভূত হইয়া পুরা পাত্রের ভিতরে জলীয় বাষ্পের পরিমাণ আগের মতো করে দিল। আর আগের মতো করে দিল মানে কি, চাপ আর কমল না। তার মানে আয়তন কমলো, চাপ বাড়ার কথা, বাড়ল না। আয়তন বাড়ল, চাপ কমার কথা, কমল না। তার মানে সম্পৃক্ত বাষ্প ডেফিনেটলি, আমি এখন তোমাদের সামনে বলতে পারি, সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না। সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না। বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমরা ঠুস ঠুস করে আমাকে বললা ফলা বাজার, দেরি করবা না। সেটা হলো আমাদের আমাদের প্রশ্ন ছিল যে বয়েলের সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। আমি আশা করতে পারি তোমাদের কাছে ব্যাখ্যাটা আমরা পাইছি, তাই না? আয়তন কমলো কি হইলো, আয়তন বাড়লো কি হইলো, সুন্দর মতো বলে দিবা, ইনশাল্লাহ পারবা। এখন তোর গ্রাফটা কেমন হবে? আমরা যদি এক্স অক্ষ বরাবর ভি নেই, ওয়াই অক্ষ বরাবর পি নেই, নরমালি বয়েলের সূত্রের জন্য গ্রাফটা দেয়া হয়, কিন্তু সম্পৃক্ত বাষ্পের বেলায় দেখা যায় গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল থাকে। এ থেকে বি এই পর্যন্ত আয়তন বাড়ছে, চাপ কমে নাই, আয়তন কমছে, চাপ কমে নাই, চাপ কি রয়েছে, সেম রয়েছে। তার মানে এটা হলো বয়েলের সূত্রের লঙ্ঘন। এবি কিন্তু সেই গ্রাফ, এবং এই এবি গ্রাফটুকু পাইলাম কার বেলায় বলতো? সম্পৃক্ত বাষ্পের বেলায়। কার বেলায় ঝটপট বলতো? সম্পৃক্ত বাষ্পের বেলায়। এইবার আমি আয়তন বাড়াবো। আয়তন বাড়ালে কি হবে? সরি, বাতাস যেই অসম্পৃক্ত হয়ে যাবে, তখন গ্রাফ আবার আগের মতো হয়ে যাবে। বিতে গেছি, এটা হলো অসম্পৃক্ত বাষ্প। তার মানে এবি গ্রাফটা প্রযোজ্য হবে সম্পৃক্ত বাষ্পের বেলায়, আর বি থেকে সি পর্যন্ত গ্রাফটা প্রযোজ্য হবে অসম্পৃক্ত বাষ্পের বেলায়। তাহলে এবি পর্যন্ত বয়েলের সূত্র মানলো না, আর বি থেকে সি পর্যন্ত বয়েলের সূত্র মানলো। তার মানে সম্পৃক্ত বাষ্প, হ্যাঁ, সম্পৃক্ত হবে হলেই কেন ঘনীভূত হবে, তার জবাবটা কি জিম যেটা জানতে চাইলো আমার কাছে। কারণ বায়ুমণ্ডল নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প দ্বারা, আর যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা ছিল, সেই পরিমাণ জলীয় বাষ্পই উপস্থিত আছে ওই নির্দিষ্ট আয়তনের বায়ুতে। এখন তুমি যদি তাপমাত্রা কমাইলা, তো জলীয় বাষ্পের পরিমাণ তো আবার যে পরিমাণ থাকার কথা ছিল সেই পরিমাণই থাকবে, কিন্তু আয়তন কমে যাওয়াতে কিছু এক্সট্রা জলীয় বাষ্প থেকে যাবে না, সেই এক্সট্রা জলীয় বাষ্পটাই ঘনীভূত হইয়া পড়া যাবে। যেমন তুমি একটা কলসিতে পানি ভরবা, বড় কলসিতে পানি ভরার পরে কলসিটা যে পরিমাণ পানি ধারণ করতে পারে সেই পরিমাণ পানি দিলা, কিন্তু কোনো কারণে কলসির সাইজ একটু ছোট করে ফেললা, এনি হাও, তাহলে অতিরিক্ত পানি কি, কথা কোন না কেন, অতিরিক্ত পানি কি ওই কলসিতে থাকবে না? পড়ে যাবে, পড়ে যাবে। কিন্তু তুমি ঠান্ডা মাথায় বলো তো, কলসিটা যদি সম্পূর্ণ পূর্ণ না হইতো, তাহলে কলসিটা আয়তন একটু ছোট হওয়ার পরেও কোনো পানি কলসি থেকে পড়তো না। বুঝতে পারছি? কারণ এখানে বায়ুমণ্ডল, এই আয়তনের বায়ুমণ্ডল এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত ছিল। অতএব তুমি মানে যতটুকু থাকার কথা ম্যাক্সিমামটাই আছে, এর চেয়ে বেশি থাকতে পারবে না। কারণ তুমি আয়তন কমা ফেললা, তাহলে অতিরিক্ত জলীয় বাষ্প তারা যাবে কোথায়? ওই অতিরিক্ত জলীয় বাষ্প তখন ঘনীভূত হইয়া পড়ে যাবে। আবার যে স্পেস পাবে ওঠাবা, ওই ঘনীভূত জলীয় বাষ্পগুলো আবার বাষ্পীভূত হইয়া বায়ুমণ্ডলটাকে সম্পৃক্তই রাখবে। বুঝতে পারছি? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি যে সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না, এবং তার লেখচিত্রটা কেমন আমি তাও দেখতে পাইলাম। এবার চলে আসো তার পরের প্রশ্ন। সম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো।
সম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মেনে চলে না। সবাই টুস টুস করে লেখা বলাও, সম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র না। দিনে গরম রাতে বরফ না রে। আমার কথা হলো, দিনের বেলা যদি সে বাতাস যথেষ্ট থাকে, রাতের বেলা বিকিরণের কারণে সে বাতাস আবার প্রচুর ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এজন্য মরুভূমিতে কিন্তু রাতের বেলা তো সে আবার হিটটা বিকিরণ হয়, যত হিট থাকবে তত বেশি বিকিরণ হবে, আর বিকিরণ হলে ওখানে তাপমাত্রা কমে যাবে। এজন্য মরুভূমিতে দিনের বেলা ভালো গরম থাকে, রাতের বেলা ভালোই ঠান্ডা পড়ে। আচ্ছা লেখেন, সম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মেনে চলে না। সম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। দৌড়ান। সম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। তোমরা ঠান্ডা মাথায় বলো তো, ঠান্ডা মস্তিষ্কে তোমাকে বলতে হবে সম্পৃক্ত বাষ্প মানে স্থির চাপে হবে, তাই না বাজান? সরি, চার্লসের সূত্র মানে স্থির চাপে হবে। স্থির চাপে আয়তন হবে পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তখন দেখা যায় কোনো কারণে আয়তন বা তাপমাত্রা ভিন্ন ভিন্ন তাপমাত্রা, চাপ তো আবার সেম থাকা লাগবে, কিন্তু এই যে একটু মনোযোগ দিয়ে শুনবেন। চার্লসের সূত্রের প্রথম কথা হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হবে পরম তাপমাত্রার সমানুপাতিক এবং চাপ স্থির। চাপ স্থির তোমাদেরকে আমরা আগে পড়াইছি, আজকে আবার নতুন করে পড়াবো। তুমি কিন্তু জেনে রাখো বাজান, জলীয় বাষ্প চাপ সম্পূর্ণরূপে জলীয় বাষ্প পরিমাণের সমানুপাতিক। জলীয় বাষ্প চাপ সম্পূর্ণরূপে জলীয় বাষ্প পরিমাণের সমানুপাতিক। মানে কি ও বাজান? মানে হইল যে তুমি যদি জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ করো, তাহলে কিন্তু চাপ স্থির রাখা যাবে না। পরিমাণ চেঞ্জ করলে চাপ স্থির রাখা যাবে না। এখন তুমি ঠাস করে বলো তো, আমি একটা এইটার ভিতরে, আরে নাই নাই বুঝে গেছি। মনে করো এইটার ভিতরেই কিছু পরিমাণ জলীয় বাষ্প ছিল, ওই জলীয় বাষ্প দ্বারা এটার ভিতরে বায়ুমণ্ডল সম্পৃক্ত ছিল এবং তার চাপ ছিল পি, আয়তন ছিল ভি, তাপমাত্রা হলো টি। এখন ঠান্ডা মাথায় বলবা বাজান, আমি যদি এখানে তাপমাত্রা বাড়াই, ওরে বাজান তাপমাত্রা বাড়াইলে কি ঘটবে জানো? কিছু জলীয় বাষ্প মনে করো সে ঘনত্ব কমে গেল। ঘনত্ব কমে যাওয়া মানে তার চাপ চেঞ্জ হয়ে যাবে, তার মানে সে অসম্পৃক্ত হয়ে যাবে। আর অসম্পৃক্ত হওয়া মানে চাপ স্থির রাখা যাবে না। তার মানে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আমাদের পক্ষে একই তাপমাত্রায় জলীয় বাষ্প সম্পৃক্ত থাকতে পারবে, কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আমরা জলীয় বাষ্পকে আর সম্পৃক্ত রাখতে পারবো না। আর সম্পৃক্ত রাখতে না পারা মানেই হলো চাপটা কমে যাবে, আর চাপটা কমে যাওয়া মানে হইলো সে আর চার্লসের সূত্র মানবে না। তার মানে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় একই সম্পৃক্ত জলীয় বাষ্পকে আর সম্পৃক্ত রাখা যায় না, বিধায় ভিন্ন ভিন্ন তাপমাত্রায় চাপের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মেনে চলবে না। তার বেলায় গ্রাফটা কেমন হবে? তার বেলায় ঘাটতারা কারো কথা মানে না। আচ্ছা দেওয়া হোক, আচ্ছা দিশা। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, তখন এক্স অক্ষ বরাবর টি কেলভিন এককে, ওয়াই অক্ষ বরাবর ভি। সম্পৃক্ত বাষ্পের বেলায় গ্রাফটা হবে একটু বেহাল, তারপরে হবে গ্রাফটা সোজা। মানে এ থেকে ভি পর্যন্ত হচ্ছে প্যারাবোলা টাইপের, তারপরে বি থেকে সি পর্যন্ত হলো সরল রেখা। তাহলে এ থেকে সি হলো সম্পৃক্ত, আর বি থেকে সি হলো অসম্পৃক্ত। তার মানে আমরা এইবারও গ্রাফের মাধ্যমে দেখাইতে পারলাম যে অসম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মেনে চলে না। বুঝতে পারছি? ওকে, এখন আসেন, তার মানে আমরা এই সম্পৃক্ত অসম্পৃক্ত থেকে মেনলি যে দুইটা অনুধাবন আসে, সেই দুইটা অনুধাবন আমরা ব্যাখ্যা করতে পারলাম। প্রথম অনুধাবনটা ছিল সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না। দ্বিতীয় অনুধাবনটা হলো সম্পৃক্ত বাষ্প চার্লসের সূত্র মেনে চলে না। এবং তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, এরকম গ্রাফ এঁকে, আগে যে গ্রাফটা এঁকেছিলাম বয়েলের সূত্রের জন্য, সেরকম গ্রাফ এঁকে পরীক্ষায় কিন্তু কি আসতে পারে বলতো?
মানে এমসিকিউ আসতে পারে, ইভেন অনুধাবন আসতে পারে। কি অনুধাবনটা কি আসবে স্যার? বলবে যে ভি বনাম টি লেখচিত্রের মাধ্যমে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের বেলায়, মানে ভি বনাম সরি 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 সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের বেলায় ভি ভার্সেস টি লেখচিত্রটি ব্যাখ্যা করো। আহা, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প বেলায় পি বনাম বি লেখচিত্রটি ব্যাখ্যা করো। আসতেই পারে অনুধাবন প্রশ্ন। গাইড বইতে এই প্রশ্ন আছে? নাই, আসতেই পারে। বুঝতে পারছি। আচ্ছা, এইবার চলে আসেন আমাদের এর পরের প্রশ্ন কি, শিশিরাঙ্ক কাকে বলে? এটা আমি আর পড়াইলাম না, এগুলো রিভিশন ক্লাসে এগুলো মানুষ পড়ায় না। শিশিরাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, ডিচাম, তাকে এটা বলে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এই আপেক্ষিক আর্দ্রতার কথাটা আমি তোমাদেরকে আজকে, আরেকটা আছে পরম আর্দ্রতা কাকে বলে? পরম আর্দ্রতা কাকে বলে? কোন স্থানের পরম আর্দ্রতা এত বলতে কি বুঝো, এটা আমরা পারি, রিভিশন ক্লাসে এটা আমাদের আনার কোনো প্রয়োজন নাই। তারপরে শিশিরাঙ্ক কাকে বলে? কোন স্থানের শিশিরাঙ্ক অমুক ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো, পারবো। আচ্ছা, কি বললো সাজিয়া তাসনিম? গ্রাফটা, আচ্ছা আমি আবার তোমাদেরকে বলি, চার্লসের সূত্রে এটা হলো ভি ভার্সেস টি, আয়তন বনাম তাপমাত্রা গ্রাফ। নরমালি ভি বনাম টি যদি এটা কেলভিন স্কেলে হইতো, গ্রাফ হইতো মূল বিন্দুগামী কি রেখা বলতো? সরল রেখা। কিন্তু দেখা যায় আমি যদি সম্পৃক্ত বাষ্পের বেলায় গ্রাফ আঁকি, গ্রাফটা হয়ে যাচ্ছে এক প্রকার কি বলা বলতো? প্যারাবোলা। কি বলা? প্যারাবোলা, মানে ওয়াই সমানুপাতিক টি স্কোয়ার হয়ে যাচ্ছে। ওয়াই সমানুপাতিক টি স্কোয়ার, মানে ভি সমানুপাতিক টি স্কোয়ার হবে সম্পৃক্ত বাষ্পের বেলায়। তারপর বায়ুমণ্ডল যদি অসম্পৃক্ত হয় তখন হবে ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি স্কোয়ার মানে এ থেকে বি, আর বি থেকে সি হলো ভি সমানুপাতিক টি। বুঝতে পারছি? আচ্ছা, আর কোনো কথা? বুঝছি বুঝছি, দিচ্ছাম দিচ্ছাম দিচ্ছাম। হ্যাঁ, এরপরে চলে আসো তোমাদের কাছে আজকের দিনের পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? সংজ্ঞা লেখাবো না, সংজ্ঞা লিখবা না, আমি যা লিখবো বোর্ডে তা তুমি লিখবা। সংজ্ঞা লিখবা না, আমি সংজ্ঞা লেখাবো না। তাহলে বাজান, পরম আর্দ্রতা কাকে বলে? দিচ্ছাম, পারলাম। শিশিরাঙ্ক কাকে বলে? দিচ্ছাম, পারলাম। এবার আজকের দিনের পরের প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এটা নিয়ে আমার কিছু কথাবার্তা আছে। কথাবার্তা আছে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতাটা হলো যেটা তোমার বইতে লেখা আছে আমি জানি, শিশিরাঙ্কে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এবং ওই আয়তনের বায়ুতে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তার মানে আপেক্ষিক আর্দ্রতার প্রথম ফর্মুলাটা হইল আর ইকুয়াল টু স্মল এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। স্মল এফটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, বড় হাতের এফটা হলো বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ু, কিন্তু অন্য আয়তন না, কিন্তু ওই আয়তনের বায়ুতে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। এটা আমরা জানি স্যার, কি যে বলেন না স্যার। বাট আপেক্ষিক আর্দ্রতার আরেকটা সমীকরণ হবে কি, সেটা বলি। আপেক্ষিক আর্দ্রতার আরেকটা সমীকরণ হইল নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট আয়তনের বেলায় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প ভরের অনুপাতকে। ভর কর্তৃক আসলো স্যার, কারণটা আমি বলি তোমাদেরকে, আগেও বলেছি আজকে আবার বলেছি, যে জলীয় বাষ্প চাপ জলীয় বাষ্প পরিমাণের সমানুপাতিক। তার মানে কি, যাহাই হবে চাপের অনুপাত, তাহাই হবে পরিমাণের অনুপাত, তাহাই হবে ভরের অনুপাত। তার মানে আর এর আরেকটা সংজ্ঞা কি হতে পারে? নির্দিষ্ট আয়তনের বায়ুতে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত জলীয় বাষ্প ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তার মানে আমি এটাও লিখতে পারি m1 বাই m2 ইন্টু কত বলতো? 100%। অফকোর্স এখানে f মাস্ট বি গ্রেটার দেন বড় হাতের f, আর এখানে অবশ্যই m1 মাস্ট টা 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 টা
F must be less than F, M1 must be less than M2, বাট আপেক্ষিক আর্দ্রতার আরো একটা সংজ্ঞা হয়। আহা, কি ঘটনা! কি নতুন নতুন সংজ্ঞা করতে বানাইতেছেন। পরের সংজ্ঞাটা হইল বা জানলে নির্দিষ্ট আয়তনের বায়ু, তার মানে কি এই পরিমাণের সাথে তাহলে ঘনত্বের সম্পর্ক আছে, পরিমাণের সাথে ঘনত্বের সম্পর্ক আছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার আরেকটা সংজ্ঞা কি হতে পারে? শিশিরাঙ্কে সম্পৃক্ত, নির্দিষ্ট আয়তনের বায়ুতে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তার মানে আর ইকুয়াল টু রাখা যাবে ρ1 বাই ρ2 ইনটু কত বলতো 100%। বা তোমাদের মধ্যে একজন আমাকে বলবা অবশ্যই ρ1 ρ1 লেস দেন কত বলতো ρ2, ρ1 লেস দেন কত বলতো, কোন ভিডিও দেখতে বলতেছে? আচ্ছা, এইবার তোমাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি বাজান, সেটা হইল যে এখন তোমাদের মানে আইদার চাপ দিয়ে হবে, অথবা ভর দিয়ে হবে, অথবা ঘনত্ব দিয়ে হবে। কিন্তু তোমাদের মধ্যে কেউ না কেউ, আমার ল্যাপটপ আজকে কি ব্যাপারটা কি? রিন্তি কোন ভিডিওর কথা বলতেছে? ও কান্না করে দিছে। আচ্ছা, পরে দেখা যাবে না। তার আগে এখন তোমাদের কাছে আমার যেটা কথা, দেখি আমি কমেন্টসে দেখতে চাইবো, তিনটা কথা লিখতে যাচ্ছি। আমি লিখলাম এফ লেস দেন বড় হাতের এফ, M1 লেস দেন M2, ওকে, ρ1 লেস দেন ρ2 লিখলাম। কিন্তু তোমাদের মধ্যে দেখো তো কে বলতে পারবা যদি আপেক্ষিক, এটাতে পরীক্ষা এমসিকিউ আসবে, আপেক্ষিক আর্দ্রতা 100% হয় তবে এক, স্মল এফ সমান সমান বড় হাতের এফ 2, M1 সমান সমান M2 3, ρ1 সমান সমান কত বলতো ρ2। আমরা মনে হয় বুঝতে পারছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। ρ1 লেস দেন ρ2, হ্যাঁ, ρ1 লেস দেন ρ2, ঠিক আছে। এখন তোমরা ঠাস ঠাস করে বলবা এটা হলো এই কথাগুলা, স্মল এফ লেস দেন বড় হাতের এফ, M1 লেস দেন M2, ρ1 লেস দেন ρ2, এই কথাগুলা প্রযোজ্য যদি আপেক্ষিক আর্দ্রতা 100% না হয়। কিন্তু যদি আপেক্ষিক আর্দ্রতা 100% হয় তাহলে তোমার এই শর্তগুলা কিন্তু মানতে হবে। এগুলা দিয়ে পরীক্ষা এমসিকিউ আসবে। যদি আপেক্ষিক আর্দ্রতা 100% হয়, যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তাহাই বায়ুর তাপমাত্রায় ডিসম ডিসম, এটা যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর তাহাই এইটা, যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব তাহাই এটা। তাহলে এই যে 1 নাম্বার, এটা আমি এখানে 1 দেই, 1 2 3, এই ডান পাশের 1 2 3, ইট ইজ মাই রাইট সাইড, ডান পাশের 1 2 3 প্রযোজ্য হবে যদি আপেক্ষিক আর্দ্রতা 100% না হয়। আর ডান এই পাশের বাম পাশের কথাগুলো প্রযোজ্য হবে যদি আপেক্ষিক আর্দ্রতা কি হয়, ঝটপট বলতো 100% হয়।
এবার তোমার কাছে আমার প্রশ্ন, সামান্য প্রশ্ন, আমি দেখব তোমাদের মধ্যে এই জবাবটা কে দিতে পারে। অঙ্কটার অ্যান্সারটা 10 সেকেন্ডে কে দিতে পারে। স্যার ম্যাডামরা চাইলে এই অঙ্ক এমসিকিউতে সেট করতে পারবে, এবং যারা পারবে তার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। লেখেন তো দেখি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুর পরম আর্দ্রতা 20 গ্রাম পার মিটার কিউব। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুর পরম আর্দ্রতা আচ্ছা, কোন নির্দিষ্ট আয়তনের বায়ুর পরম আর্দ্রতা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুর পরম আর্দ্রতা 20 গ্রাম পার মিটার কিউব হলে এবং আপেক্ষিক আর্দ্রতা একটু তাড়াতাড়ি করি আমরা। আপেক্ষিক আর্দ্রতা 70% হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব কত? কি বললাম? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুর পরম আর্দ্রতা 20 গ্রাম পার মিটার কিউব এবং আপেক্ষিক আর্দ্রতা 70% হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব কত? দেখি 10 সেকেন্ডের মধ্যে আমাকে অ্যান্সারটা কে দিতে পারে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব কত? 10 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে পারতে হবে। রায়হান ইসলাম বলতে চাইলো 28.5-এ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের ঘনত্ব বলতে চাইলো 28.5-এর। সৈকত বলতে চাইলো 28.5-এ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি এবার অঙ্কটা বোঝার চেষ্টা করি। তোমরা আমাকে বলো তো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুর পরম আর্দ্রতা হলো এইটা। তার মানে ওই তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বায়ুতে প্রতি ঘনমিটারে 20 গ্রাম জলীয়বাষ্প আছে। প্রতি ঘনমিটারে 20 গ্রাম জলীয়বাষ্প আছে। এটা হলো জলীয়বাষ্পের ঘনত্ব। কিন্তু আমি তোমাদেরকে মনে হয় আগেও একটা ক্লাসে বলেছিলাম, যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ তাহাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ। যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর তাহাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর। যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব তাহাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের ঘনত্ব। তাহলে তোমরা আমাকে বলো তো, এটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্পের ঘনত্ব। পরম আর্দ্রতা কিন্তু মানে হলো জলীয় বাষ্পের ঘনত্ব বাজান। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হলো বায়ুর জলীয় বাষ্পের ঘনত্ব। তাহলে এটাই হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যেটা শিশিরাঙ্ক, সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব। আর আমার কাছে চাইছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব।
তার মানে অ্যান্সার হবে কোন ভাবে বলতো? অ্যান্সারটা হবে হলো আর ইকুয়াল টু রো ওয়ান বাই রো টু। যেহেতু পার্সেন্টেজ এখানে আছে আমরা দিলাম না, 0.7 রো ওয়ান রো টু। ঠাস করে বলতো রো ওয়ান ইকুয়াল টু হবে, সরি রো টু ইকুয়াল টু হবে, অতএব রো টু ইকুয়াল টু হবে রো ওয়ান ভাগ 0.7। দুশুন দুশুন করে আমাকে বলে দাও রো ওয়ান কত করে বাজান, 20 ভাগ হলো 0.7। অ্যান্সার হবে কত বলতো? অ্যান্সারটা বললা 28.58, 28.58 গ্রাম পার মিটার কিউব। আমি মনে হয় বুঝতে পারছি, আমরা মনে হয় বুঝতে পারছি। এখন তুমি যেটা আমাকে বুঝে শুনে বলবা তুমি এই ব্যাপারটা বুঝছো কিনা সেটা হলো কথা। অনেকে বলবে ঘনত্ব দিয়ে আবার কেমনে কি বের করে, ঘনত্বের সাথে আপেক্ষিক আর্দ্রতা কোত্থেকে আসলো আবার? জি না, একটু আগে যে 3টা সমীকরণ লেখাইছি জরুরি, আইদার চাপ দিয়ে হতে পারে, আইদার ভর দিয়ে হতে পারে, আইদার ঘনত্ব দিয়ে হতে পারে, কিন্তু তার চেয়েও জরুরি হচ্ছে ওই কথাটা মনে আছে, যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ তাহাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ, যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর তাহাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর। দেখো সম্পৃক্ত বলতেছি না কিন্তু, যাহাই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব, সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব তাহাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের ঘনত্ব। তার মানে এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পরম আর্দ্রতা ও বাজার, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পরম আর্দ্রতা গ্রাম পার মিটার কিউব, মানে কি প্রতি ঘন মিটারে এই পরিমাণ জলীয় বাষ্প আছে, আর প্রতি ঘন মিটারে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওটা তার আয়তন না, সরি ওটা তার ঘনত্ব না। ইয়াস, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্পের ঘনত্ব ছিল এত, কিন্তু এইটাই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যে শিশিরাঙ্ক, সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব। তার মানে এটা হচ্ছে রো ওয়ান, আর আমাকে বের করতে হবে কি বলতো? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব, মানে আমাকে বের করতে হবে রো টু। ব্যাপারটা বুঝতে পারছি আশা করি। ওকে, আজকে আমরা গুরুত্বপূর্ণ 2-3টা ম্যাথ করাবো। আগে একটু ঝটপট বলো তোমরা কি শীটটা পাইছো কিনা, না পাইলে আমাকে বলো, তাহলে অঙ্কটা বলবো আমি, নাহলে নাম্বার বলবো। শীটটা পাইছো কিনা বলো, শীটটা দেওয়া হয়েছে আজকে, যদি না পাও পেয়ে যাবা। একটু হালকা কমেন্টসে জানাও তো। আমি যে 3 পাতার একটা শীট দেওয়া হয়েছে, 3 পাতার, ওখানে প্রায় 32টার মতো ম্যাথ আছে। হ্যাঁ 32টা ম্যাথ আছে। ওই শীটটা কি পাওয়া হয়েছে কিনা? পাই না, তাহলে রাহান ইসলাম আজকের মধ্যে পেয়ে যাবা। আমি তাহলে শুধু নাম্বারটা বলি, অঙ্কের নাম্বারটা বলে অঙ্কটা বলি, তোমাদের অঙ্ক লেখার দরকার নাই, বিকজ আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে ইনশাল্লাহ তোমরা শীটটা পেয়ে যাবা। অঙ্কটা একটু বলি, অঙ্কের নাম্বারটা হলো, হরে হরে হরে, দাঁড়াও। আচ্ছা, অঙ্কের নাম্বারটা হলো 28 নাম্বার। অঙ্কের নাম্বারটা হলো কত নাম্বার বলো তো? 28 নাম্বার। অঙ্কটা আমি আর বললাম না, সরি মানে অঙ্কটা লেখার দরকার নাই, যেহেতু শীট আল্লাহর রহমতে পেয়ে যাব। আমি একবার শুধু তোমাদেরকে পড়ে দিচ্ছি। আমি অঙ্কটা হলো, কোন স্থানের বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, কোন স্থানের বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুর চাপ 758 মিলিমিটার পারদ চাপ। বায়ুর চাপ 758 বায়ুর চাপ, এই জলীয় বাষ্প চাপ কয় নাই কিন্তু। আচ্ছা, তারপরে বলছে আপেক্ষিক আর্দ্রতা 90% হলে ওই স্থানের জলীয় বাষ্পের চাপ এবং শুষ্ক বায়ুর চাপ কত। আর ব্র্যাকেটে দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এত, মানে 28.35। বাজান 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত যে জলীয় বাষ্পের চাপ যেটা দেওয়া আছে ওই অঙ্কটাতে, ওটা কিন্তু বড় হাতের এফ, তাই না? আর তোমার কাছে কি চাইছে? তোমার কাছে চাইছে হলো ওই দিন জলীয় বাষ্পের চাপ কত ছিল 2, বলছে শুষ্ক বায়ুর চাপ কত ছিল। তার আগে জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। বায়ুর তাপমাত্রা হলো 28 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা হলো 90%, আপেক্ষিক আর্দ্রতা হলো 90%,
এবং বলছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এত। তার মানে আর এর মান দেওয়া আছে, বড় হাতের এফ এর মান দেওয়া আছে। আমি বের করব ছোট হাতের এফ। ছোট হাতের এফ সম্পর্কে দুইটা সেন্টেন্স একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। ছোট হাতের এফ কি সেটা? ছোট হাতের এফ এর 1 নম্বর পরিচয় এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আর আচ্ছা কি হবে? হ্যাঁ, এফবি গ্রুপই দিয়ে দিব রিন্তি, ওইটা আমি এফবি গ্রুপে দিব ইনশাল্লাহ। শিশিরাঙ্কে সম্পৃক্ত, আর কি জানি বলো, স্মল এফ এর পরিচয় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর একটা হলো স্মল এফ এর আরেকটা পরিচয় আছে, সেটা কি জানো? বায়ুর তাপমাত্রায় কি জলীয় বাষ্পের চাপ। তাহলে ওই দিন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নের মধ্যে আমার কাছে চাইছে যে ওই দিন জলীয় বাষ্পের চাপটা কত ছিল, বের করে ফেলে। কিছুই সমস্যা নয়, আমরা জানি আর ইকুয়াল টু স্মল এফ ভাগ বড় হাতের এফ ইন্টু কত বলো তো? 100%। তাহলে এখানে 100% দরকার নাই, বা 0.9 ইকুয়াল টু স্মল এফ ভাগ বড় হাতের এফ। অতএব স্মল এফ ইকুয়াল টু 0.9 বড় হাতের এফ। 0.9 বড় হাতের এফ এর মান অঙ্কে দেওয়া আছে 28.35। তোমাদের মধ্যে একজন ঠাস করে আমাকে বলে ফেলো, আমিও বলে ফেলতে পারবো। 28.35, 28.35 ইন্টু কত বলতো? 0.9 আসবে হলো 25.515 মিলিমিটার পারদ চাপ। এইটাই হলো ওই দিনকার জলীয় বাষ্প চাপ। আমাকে বলছে ওই দিনকার জলীয় বাষ্প চাপ কত ছিল, এইটা। ঠিক আছে স্যার? অনেকে বলবে, আমি এই কথা যে কতবার বলবো, অনেকেই বলবে স্যার এটা তো হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, কিন্তু আপনাকে তো বের করতে বলছে ওই দিনকার জলীয় বাষ্প চাপ কত। বাজান রে, যাহাই তাহাই, যাহাই এইটা তাহাই ওইটা। এখন তোমার জন্য ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে এই পরেরটা। অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে বায়ুর চাপ এত, অঙ্কের মধ্যে চাইছে মানে শুষ্ক বায়ুর চাপ কত। তাহলে তোমাকে একটু বুঝতে হবে বায়ুর চাপ কি জিনিস আর শুষ্ক বায়ুর চাপ কি জিনিস। বায়ুর চাপ মানে শুষ্ক বায়ুর চাপ যোগ জলীয় বাষ্প চাপ। সবাই খাতার মধ্যে, তার মানে আমাদের দ্বিতীয় অংশ, আমরা জানি বায়ুর চাপ সমান সমান, বায়ুর চাপ সমান 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 কি সেটা বলতো? শুষ্ক বায়ুর চাপ প্লাস জলীয় বাষ্প চাপ। অতএব শুষ্ক বায়ুর চাপ সমান সমান বায়ুর চাপ মাইনাস জলীয় বাষ্প চাপ। বায়ুর চাপ দেওয়া ছিল কত বলতো? 758, আর জলীয় বাষ্প চাপটা এত 25.515। অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা কত আসে রে ভাই? অ্যান্সার বিয়োগ করো তো, বের করো তো। 758 বিয়োগ 758, 758 দিচ্ছাম 732.485 মিলিমিটার কি চাপ বলতো? পারদ চাপ। তার মানে বাজান আজকে আমরা নতুন একটা কথা শুনলাম। নতুন কথাটা কি? বায়ুর চাপ মানে কিন্তু শুধু বায়ুর চাপ না, বায়ুর চাপ মানে দুইটা চাপের সমষ্টি, এক জলীয় বাষ্পের চাপ প্লাস শুষ্ক বায়ুর চাপ। তাহলে আমার অঙ্কের মধ্যে চাইছে শুষ্ক বায়ুর চাপ কত, পরে বায়ুর চাপ থেকে আমি জলীয় বাষ্প চাপটা মাইনাস করে শুষ্ক বায়ুর চাপটা পেয়ে গেছি। তাহলে একটা নতুন অঙ্ক ছিল তোমাদের জন্য। আচ্ছা, এরপরে চলে আসো পরের অঙ্ক। নাম্বারটা বলবো ইনশাল্লাহ, আশা করা যায় আজকের মধ্যে শীত তোমার হাতে চলে যাবে। এরপরে যে অঙ্কটা করব সেটা হলো 25 নাম্বার অঙ্ক।
এই অঙ্ক বুয়েটের ভর্তি পরীক্ষায় গত বছর বা তার আগের বছর এসেছে, এবং এই অঙ্ক দিয়া বোর্ডের পরীক্ষায় সিকিউ বানাইছে। বোর্ডের পরীক্ষায় এই অঙ্ক দিয়ে সিকিউ বানাইছে, এবং এই অঙ্কটাই বুয়েটের ভর্তি পরীক্ষাও এসেছিল। এবং অঙ্কটা তোমাদের গাইড বই বলি, তোমাদের মেন বই বলি, এটা খুব সম্ভব ইসাক স্যারের বইতে করে দেওয়া আছে, কিন্তু বড় করে মনে হয় করে দেওয়া আছে, কিন্তু আমি একটু ছোট নিয়মে করা দিব, একটা বুদ্ধি খাটাই ঠাস করে করে ফেলবো। আমি অঙ্কটা তোমাদের উদ্দেশ্যে একটু পড়ে শোনাই, যেহেতু সিটে তুমি পাবাই, পড়ে শোনাই। বায়ুর তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস হলে, মানে 24 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা কমতে 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 4 ডিগ্রি সেলসিয়াস হলে ওই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভর, ওই বায়ুতে যে জলীয় বাষ্প ছিল, বিদ্যমান জলীয় বাষ্পের ভর কত ভগ্নাংশ ঘনীভূত হবে। তোমরা ভালো করে জানো রে বাজার, তাপমাত্রা যদি শিশিরাঙ্ক থাইকাও নেমে যায়, তখন কিন্তু জলীয় বাষ্প ঘনীভূত হইয়া ফিরা যায়। তাহলে 24 থেকে 4-এ নামছে, বলছে কত ভগ্নাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে। সাথে কি কি দেওয়া আছে? দেওয়া আছে এত এত। আমি এত এত না, পুরা সংখ্যাটা আমি লিখে দিচ্ছি এখানে। এটা হচ্ছে তোমার 25 নাম্বার অঙ্ক। আচ্ছা, এটা হলো 25 নাম্বার অঙ্ক বাজান। 25 নম্বর অঙ্ক কি বলছে? বায়ুর তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা কমে না, ঠিক আছে, তো সেই তাপমাত্রা কমে 4 ডিগ্রি সেলসিয়াস হলো, এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল এত পার্সেন্ট। এই এতক্ষণ পর আমার এখানে কমেন্টস এসেছে। হুম, না, আমার এখানে ঠিক আছে তো মনে হয়। অনেকক্ষণ পর আমি ল্যাপটপে কমেন্টস পাচ্ছি। হঠাৎ করে কোত্থেকে কমেন্টস উদয় হলো আমি জানি না, এখন তো ঠিক আছে মনে হয়। প্রশ্ন আমি আরেকবার বলি। বলছে এটা 25 নম্বর ম্যাথ, আমাদের শীটের 25 নম্বর ম্যাথ, এই শীটটাই তোমাদেরকে গ্রুপে দেওয়া আছে। 25 নম্বর ম্যাথটা হলো বায়ুর তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস হলে ওই বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভর কত ভগ্নাংশ ঘনীভূত হবে। আর বলা আছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা ছিল 70%, আর এর মান ছিল 70%, আর 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছিল 22.38, আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হলো 6.10 মিলিমিটার পারদ-চাপ। এই তিনটা ডাটা দেওয়া আছে। তাপমাত্রা ছিল 24, নেমে গেছে 4-এ। বলছে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হইয়া পইরা গেছে, কি পরিমাণ, কত ভগ্নাংশ, কত ভগ্নাংশ। তাহলে আর এর মান দেওয়া আছে, এটা হলো 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর নিচেরটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তোমাকে আমি একটা বুদ্ধি শিখাই দেব। বুদ্ধিটা হলো, তুমি কি করে বুঝবা জলীয় বাষ্প ঘনীভূত হইছে না হইছে না, জলীয় বাষ্প ঘনীভূত হইছে নাকি হইছে না, কি করে বুঝবা? সে বুদ্ধিটাও আজকে আমার কাছ থেকে নিবা তুমি। তার মানে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, এটা হলো বড় হাতের এফ। আর দেওয়া আছে, দেখো আমরা জানি আর ইকুয়াল টু স্মল এফ ভাগ বড় হাতের এফ। পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার দরকার নাই, কারণ ওখানে আমরা দিয়ে দিচ্ছি, বা 0.7 ইকুয়াল টু স্মল এফ ভাগ বড় হাতের এফ। অতএব স্মল এফ ইকুয়াল টু 0.7 বড় হাতের এফ।
0.7 ইন্টু 22.38 বলে ফেলাও দেখি আমাকে। 22.38 কে গুণ করলে কত হয়? 22.38 ইন্টু 0.7, আহা 15.66, 15.66। এত মিলিমিটার কি চাপ বলতো? পারদ চাপ। আহারে, বুঝছি। এখন তোমাদের কাছে তো আমার প্রশ্ন রইল রে, স্মল এফ এর মানটা পাইলাম, স্মল এফটা পাওয়া গেল। এখন তুমি যেটা বলতে চাও সেটা হলো, এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ অংশ। আচ্ছা, গুড। এটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ। দেখো তো, এই চাপটা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত যে জলীয়বাষ্প চাপ তার চেয়ে বেশি। সবসময় মনে রাখবা, তোমাকে পরীক্ষায় এই 4 নম্বর প্রশ্নে এটাও বলতে পারে যে জলীয়বাষ্প ঘনীভূত হয়েছে কিনা মতামত দাও। কত ভগ্নাংশ হইছে বলে নাই, বলছে শুধু ঘনীভূত হইব কিনা মতামত দাও। তুমি বুঝবা কি করে? যে তাপমাত্রা নেমে গেল সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ যদি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ অপেক্ষা কম হয়, তখনই বুঝবা জলীয়বাষ্প ঘনীভূত হয়েছে। এখানে বলছে তাপমাত্রা 24 থেকে 4-এ নামছে। ওই মিয়া, 4-এ নামলেই যে জলীয়বাষ্প ঘনীভূত হবে তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি দিচ্ছি আমি। 4-এ সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ কত? 6.1। আর 24 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে শিশিরাঙ্ক, সেই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ হলো 15 এত। তার মানে এই মানটা কম। তার মানে এই মানটা যেহেতু বেশি, সেহেতু জলীয়বাষ্প ঘনীভূত হবে। আর যদি এই মানটা বড় হইতো, এই মানটা ছোট হইতো, চোখ বন্ধ, ঘনীভূত হইতো না। ঘনীভূত হইতো না। তাহলে কি হইতো বলো তো দেখি। তাহলে এখন আসো, বলছে কি পরিমাণ জলীয়বাষ্প ঘনীভূত হবে। তাহলে সম্পৃক্ত জলীয়বাষ্প ছিল এইটা, মানে জলীয়বাষ্প ছিল এইটা, আর 4-এ হলো এইটা, ছিল এটা, হইছে এইটা। তাহলে শতকরা বের করার আমার কাছে উপায় হলো পরিবর্তন ভাগ আদি ইন্টু 100%। পরিবর্তন মানে এইটা বিয়োগ এইটা, ভাগ আদি মানে এইটা। এটাতে যদি 100% দাও তাহলে পার্সেন্টেজ আসবে, যদি 100% না দাও ভগ্নাংশ আসবে। লিখি, অতএব ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ সমান সমান পরিবর্তন 15.66 মাইনাস 6.10 ভাগ 15.66। বলো কত আসে? খুব সম্ভব 0.61 অংশ আসবে। 0.61 অংশ আসবে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ। কিন্তু এই অঙ্কটা আপনি কি স্যার, এটা তো চাপ মশাই, এটা তো চাপ, এটাও চাপ, তাহলে পরিমাণ কোত্থেকে আসতেছে? এই যে পরিমাণ, কি স্যার? স্যার এটা তো চাপ স্যার, এটা তো পরিমাণ না। এটাও তো চাপ স্যার, এটা তো পরিমাণ না। তাহলে পরিমাণ কোত্থেকে আসতেছে? ওই যে তোমাকে বলেছি পরিমাণ আর চাপ সমানুপাতিক। পরিমাণ, এই বুদ্ধিটি আমরা কাজে লাগবো। এই বুদ্ধিটাই যদি ওনারা একটু কাজে লাগাইতেন, অঙ্কটা এত বড় হইতো না। এই বুদ্ধিটা আমি কাজে লাগিয়ে ফেলতেছি। পরিমাণ দিয়া চাপের কাজ, চাপ দিয়া পরিমাণের কাজ আমি সেরে ফেলতে পারবো, কারণ হেরা তো পরস্পর সমানুপাতিক। তাহলে আমি লিখতে পারবো সমান সমান এত অংশ। আর তারপরে হলো, পরের অ্যান্সারটা এরকম হবে, ঘনীভূত জলীয় বাষ্পের শতকরা অংশ বা পরিমাণ সমান সমান হবে 15.66 মাইনাস 6.10 ভাগ 15.66 ইন্টু 100%, মানে হলো প্রায় 61%। কত পার্সেন্ট জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যাবে? ওই বায়ুমণ্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত ছিল তার 61% জলীয় বাষ্পই ঘনীভূত হয়ে যাবে, বা এত অংশ জলীয় বাষ্প বা এত পার্সেন্ট জলীয় বাষ্প ঘনীভূত হইয়া যাবে। এবার চলে আসেন আজকের দিনের শেষ অঙ্ক।
আর এই অঙ্কগুলা আর বাকি অঙ্কগুলা, এই যে গ্লেসিয়ারের উৎপাদক, এই সমস্ত অঙ্ক আমরা খুব সহজেই পারবো। আর এই অঙ্ক এই আপেক্ষিক আর্দ্রতা অংশে এরকম 3-4টা অঙ্কই তোমার জন্য একটু অন্যরকম ছিল, সেই অঙ্কগুলো আমরা করাই দিচ্ছি। আর তোমার উচিত হবে যে শীটটা তোমাকে আজকে দেওয়া হবে, সে শীটটার A to Z একদম, এখানে 32টা অঙ্ক আছে, এই 32টা অঙ্ক তুমি একদম আলাদা খাতা বলো, যেই খাতা বলো না কেন, আলাদা শীটে করতে পারো, আলাদা খাতায় করতে পারো, 32টা অঙ্কই যেন তোমার খাতায় থাকে, এর জন্য কোনো ব্যতিক্রম না হয়। বিভিন্ন বই থেকে আমরা অঙ্কগুলো তুলে তুলে নিয়ে আসছি, একই অঙ্ক বাদ দিয়ে দিছি, একটা নিছি, একই অঙ্ক আরেকটা বাদ দিছি, একটা নিয়ে আসছি। ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখা হয়েছে, বুয়েটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখা হয়েছে, রুয়েট চুয়েট কুয়েটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখার পরে আমরা এই শীটটা বানাইছি। অতএব একটু বুদ্ধি দিয়া করে ফেলতে হবে, ঠিক আছে? একটা অঙ্ক যেন বাদ না যায়। এইবার চলে আসেন, আমরা এখন যেটা করব সেটা হলো, ও আচ্ছা, আরেকটা ভালো অঙ্ক ছিল, আচ্ছা এটা আমি দেখি, আগে এটা করাই দেই। কোন অঙ্কটা যে করাবো, দাঁড়াও। একটু ওয়েট কর রে বাজান, একটু ওয়েট কর, আমি দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, এটা হবে 27 নাম্বার অঙ্ক, শীটের 27 নাম্বার অঙ্ক। শীটের কত নাম্বার বলতো? 27 নাম্বার অঙ্ক। দেখো 27 নাম্বার অঙ্কে কি বলছে আমি একটু পড়ে শোনাই। না না, সাগুপ্ত কবির আরেকটা চ্যাপ্টার, আমাদের আরেকটা অংশ বাকি আছে না, আমরা নেক্সট ক্লাসে, মানে কালকে শনিবার আমাদের ক্লাস হবে, শনিবার দিন আমরা আচ্ছা, শনিবার আমরা যে কাজটা করব সেটা হলো, মানে আগামী ক্লাসে যেটা করব, আমাদের গ্যাসের গতিতত্ত্ব দিয়ে আমরা চাপটা শেষ করে দিব। গ্যাসের গতিতত্ত্ব পড়াইয়াই আমরা চাপটা শেষ, ওখানেও কিছু নতুন নতুন আইটেম তোমার জন্য আছে, তোমাদের সবার জন্যই আছে নতুন নতুন আইটেম। দেখেন, এটা হলো 27 নম্বর অঙ্ক। কি বলছে? কোনো আবদ্ধ স্থানের বায়ুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, কোনো আবদ্ধ স্থানের বায়ুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 8 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হলে পরিবর্তিত জলীয় বাষ্প চাপ এবং নতুন শিশিরাঙ্ক কত হবে? আবদ্ধ স্থানে তাপমাত্রা ছিল 15, সেখানে শিশিরাঙ্ক ছিল 8, তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলো, এর ফলে পরিবর্তিত জলীয় বাষ্প চাপটা কত হবে এবং শিশিরাঙ্কটাই বা কত হবে, নতুন শিশিরাঙ্কটাই কত হবে। আর অঙ্কের মধ্যে দেওয়া আছে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হলো 8.1 মিলিমিটার তারচাপ, আর 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হলো 7.5 মিলিমিটার। কি চাপ বলতো? তারচাপ। 7.5, 27 নাম্বার ম্যাথ এটা আমাদের। ওকে, এখন যেটা আমি তোমার কাছে বলতে চাচ্ছি, আবদ্ধ স্থান বলা মানে তোমার জন্য একদম ক্লিয়ার, আয়তন ধ্রুবক থাকবে। আয়তন ধ্রুবক থাকবে মানে আমরা এখানে চাপের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। চাপের সূত্র হলো P2/P1 T2/T1। আমাকে বলেছে পরিবর্তিত জলীয় বাষ্প চাপটা কত হবে। আগে চাপ ছিল এত, এখন কত হবে? তাহলে T2 কত? T2 হলো তাপমাত্রা কমে হয়েছে 10, তার মানে 10 যোগ 273। T1 কত? 15 যোগ 273। কার মান বের করতে হবে? নতুন জলীয় বাষ্প চাপ P2 বের করতে হবে। আর আমি লিখে দিলাম, তোমাকে আমি জিজ্ঞাসা করব না। 8.1। খোদা, এটা কি 8.1 মানে? স্যার এটা তো হলো 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ 8.1,
কিন্তু এখানে তাপমাত্রা তো 15, তাহলে 15 জলীয় বাষ্পের চাপ বসবে না? আচ্ছা, তোমরা একটু মনোযোগ দিয়ে আবার বলো তো। এখানে তো বসবে, আমাকে নতুন তাপমাত্রা হচ্ছে 10, 10-এ জলীয় বাষ্পের চাপ আমি বের করবো P2। স্যার এটা তো তাপমাত্রা 15, তাহলে 15-তে জলীয় বাষ্পের চাপ বসাবেন না? আপনি 8.1 বসাইছেন, কারণ এটা কি? এটা তো হলো স্যার 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিমাণ হচ্ছে এটা। আপনি 15 জায়গায় এটা বসাচ্ছেন কেন? জবাব নাই? আছে, এই জবাব আমার কাছে আছে, তোমার কাছেও আছে। ওরে বাজান, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শিশিরাঙ্ক ছিল 8। ঘুষিতে একদম নাক ফাটা ফেলবো। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শিশিরাঙ্ক হলো 8। মানে কি? এই তাহাই যাহাই করতে করতে আমার তো জান শেষ হইতেছে বেটা। যাহাই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ, তাহাই 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তার মানে এটা কিন্তু হলো 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, কিন্তু এটাই হলো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু জলীয় বাষ্প চাপ, শুধু জলীয় বাষ্প চাপ। দিশা, আবার বলি দিশা রে, দেখতো বাজান আবার খেয়াল কর। আমার এখানে P2 হবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ, তাহলে এখানে যে মানটা বসবে সে হবে কোনটা? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ, তাই না? কিন্তু আপনি মশাই কি করলেন? বসালেন 8.1। কি 8.1? তো স্যার হইল 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, কিন্তু আপনি ওই মান এখানে বসাচ্ছেন কেন? বলি, আবার বলি, অঙ্কের মধ্যে বলেছে কোন আবদ্ধ স্থানের বায়ুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, খেয়াল রাখো 15 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই স্থানের শিশিরাঙ্ক ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। মানে কি? মানে হলো 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, সেটাই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু জলীয় বাষ্প চাপ। এইবার তো বুঝছি বাজান, তাহলে 15 জায়গায় আমি 8.1 বসে দিতে পারি। এবার তোমরা আমাকে বলো তো, অতএব নতুন জলীয় বাষ্প চাপ, সরি P2, এটা নতুন জলীয় বাষ্প চাপটা কত হবে? P2 বাই 8.1, এটা হবে 283 ডিভাইডেড বাই 288। ঠাস করে বলে ফেলাও P2 এর মানটা কত আসে? 7.96। 7 পয়েন্ট কত বলতো? 96 মিলিমিটার কি চাপ বলতো? পারদ চাপ। এটাই হলো নতুন জলীয় বাষ্প চাপ। এখনো বুঝি নাই আমরা P1টা, আমি আবার বলি। আচ্ছা, এটা আমাকে বলছে যে বাজান রে, কোন স্থানের বায়ুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 8 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হলো, নতুন জলীয় বাষ্প চাপ কত হবে? ওকে, তাহলে আবদ্ধ স্থান মানে চাপের সূত্র। চাপের সূত্র কি? P2 বাই P1 ইকুয়াল টু T2 বাই T1। ডান। P2 বাই 8.1 ইকুয়াল টু T2 বাই এটা, বুঝছি। তাহলে P2 বাই, এখন P2 বাই 8.1টা কোত্থেকে পাইলেন? সেটা তো প্রশ্ন, সেটাই তো বারবার বলতেছি রে বাজার। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা জলীয় বাষ্প চাপ, সেটাই 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তার মানে এই আমার এখানে লাগবে হলো, এখানে আমি বসাবো হলো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ। তার মানে আমি এখানে বসাইছি 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের মানটা। কেন? কারণ 15 ডিগ্রির জন্য শিশিরাঙ্ক কত ছিল? 8। তাহলে 8-এ যেটা সম্পৃক্ত বাষ্পচাপ, 15-তে সেটা শুধু বাষ্পচাপ, বুঝছি। আর এটি হবে আমার নতুন শিশিরাঙ্ক। এইবার না, সরি, নতুন জলীয় বাষ্পচাপ। এইবার বলেছে নতুন শিশিরাঙ্কটা কত হবে। তার মানে এই চাপের জন্য যেটা তাপমাত্রা, রে বাজান, এই চাপের জন্য
এই সম্পৃক্ত চাপের জন্য যেটা তাপমাত্রা সেটাই হবে শিশিরাঙ্ক। যেমন 8.1 মিলিমিটার সম্পৃক্ত পারদ চাপের জন্য তাপমাত্রা 8, তাই না? 7.5 মিলিমিটার সম্পৃক্ত বাষ্পচাপের জন্য তাপমাত্রা 7। এখন এত মিলিমিটার সম্পৃক্ত বাষ্পচাপের জন্য যে তাপমাত্রাটা পাবো সেটাই নতুন শিশিরাঙ্ক। সেটাকে এখন আমাকে হারিকেন দিয়ে খুঁজতে হবে। কিভাবে খুঁজবো দেখেন, আমরা কি চালাক কম নাকি? দেখেন আমাকে খুঁজতে হবে 7.96 মিলিমিটারের জন্য তাপমাত্রা খুঁজতে হবে। আমরা একটু ভাগ করে দিই। 7.96 এর মধ্যে একটা ভাগে রাখলাম 7.5, আরেকটাকে ভাগে রাখলাম 0.46। সাথে সাথে তোমাদের মধ্যে কেউ না কেউ আমাকে প্রশ্ন করেই বসবা। কি সেই প্রশ্ন বলি? প্রশ্ন করবা, স্যার এই যে স্যার এই যে কি জানি স্যার, এই যে 7.5 আর 0.46, 7.5 আর 0.46 আপনারা আমাকে একটু কষ্ট করে বলেন তো দেখি, আপনি এটাকে ভাঙ্গা 7.5 বা নিচ্ছেন কেন? আপনি 7 নেন, 7 আর এখানে 0.96 নেন, 7.5 বা নিচ্ছেন কেন? তার কারণটা বলি। 7.5 মিলিমিটার পারদ চাপের জন্য আমার রেডিমেড তাপমাত্রা দেওয়াই আছে। তার মানে এইটার বদলে আমি এটা হলো 7.5 মিলিমিটার, এটা হলো 0.46, এটার জন্য আমার তাপমাত্রা রেডি করা আছে 7 ডিগ্রি সেলসিয়াস। আর ধরলাম এটার জন্য আমার এক্স, তাহলে নতুন শিশিরাঙ্ক হবে 7 প্লাস এক্স। নতুন শিশিরাঙ্ক হবে কত? 7.5 মিলিমিটার সম্পৃক্ত বাষ্প চাপের জন্য তাপমাত্রা 7 অঙ্কের মধ্যে দেওয়াই আছে। আমি যদি কষ্ট করে 0.46 মিলিমিটার সম্পৃক্ত বাষ্পচাপের জন্য আমি তাপমাত্রা বের করতে পারি, তাকে আমি 7 এর সাথে যোগ করে দিলেই নতুন শিশিরাঙ্কটা বের হয়ে আসবে। তাহলে সেটা কত? 7 প্লাস এক্স। কত রে বাজান বল? 7 প্লাস এক্স। এক্স খুঁজে বের করতে হবে। কেমনে বের করবো? দেখো, বুদ্ধি আছে আমাদের কাছে, একটু তাড়াতাড়ি করতে হবে, সময় অনেক হয়ে গেছে। দেখো তো, 8.1 মাইনাস 7.5 সমান সমান 0.6 মিলিমিটার সম্পৃক্ত বাষ্প চাপের জন্য তাপমাত্রার পরিবর্তন 1 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো 8 ডিগ্রি সেলসিয়াসে, এটা হলো 7 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 0.6 মিলিমিটার সম্পৃক্ত বাষ্পচাপের জন্য তাপমাত্রার পরিবর্তন কত? 1 ডিগ্রি সেলসিয়াস। অতএব 1 মিলিমিটার সম্পৃক্ত বাষ্পচাপের জন্য তাপমাত্রার পরিবর্তন 1/0.6 ডিগ্রি সেলসিয়াস। আর আমার লাগবে কত? এই যে 0.46 লাগবে আমার। 0.46 মিলিমিটার পারদ চাপের জন্য পার্থক্য হবে 0.46 ভাগ 0.6 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত? সমান সমান হবে 0.46 ভাগ 0.6, 0.76 বা 0.77 বলা যাবে 77। এইটি আমার সেই এক্স এর মান। এটাই হলো এত মিলিমিটার সম্পৃক্ত বাষ্পচাপের জন্য তাপমাত্রার মান। অতএব নতুন শিশিরাঙ্ক হবে, এবার লিখবা, অতএব নতুন শিশিরাঙ্ক হবে সমান সমান 7 প্লাস 0.77 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 7.77 ডিগ্রি সেলসিয়াস। এটাই হবে আমাদের নতুন শিশিরাঙ্ক। এটা দিয়া বোর্ডের পরীক্ষায় সিকিউ বানাতে পারবে। স্যার ম্যাডাম আমরা চাইলে এইটা দিয়া বোর্ডের পরীক্ষা বলবে নতুন শিশিরাঙ্ক বা শিশিরাঙ্ক পরিবর্তন হবে কিনা, নতুন শিশিরাঙ্ক বের করা যাবে কিনা মতামত দাও। কেন কিছু মাথার বুদ্ধি আছে এখানে। কেন এই ভাগটা করলাম? এই ভাগটা যে বুঝবে তার অঙ্কটা বুঝতে কোনো আপত্তি থাকবে না। কারণ আমার এই মিলিমিটার সম্পৃক্ত বাষ্প চাপের জন্য তাপমাত্রা চাই। তাপমাত্রা কি আমি আসমান থেকে আনবো না? কি করব? এটাকে 2 ভাগ করছি। এক ভাগে 7.5 মিলিমিটার পারদ চাপ, আর এক ভাগে 0.46, দুটো যোগ করো, যোগ করে এটা আসে। তো এটা ললেন কেন? এটি বা ললেন কেন? আপনি 7 লন, আপনি 6 লন, আপনি 5 লন, এটা ললেন কেন? বাজান রে, এই মিলিমিটার সম্পৃক্ত বাষ্প চাপের জন্য আমার অঙ্কের মধ্যে একটা রেডিমেড তাপমাত্রা 7 দেওয়াই আছে।
তো আমি কষ্ট কেন করবো? 7 তো রেডিমেড পাইয়ে যেতেছি। এখন দরকার এই মিলিমিটার বাষ্পচাপের জন্য তাপমাত্রা। এটাই কেন বের করছি? এটা হলো 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত, এটা হলো 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত। তার মানে এত মিলিমিটার সম্পৃক্ত বাষ্পচাপের জন্য তাপমাত্রার পার্থক্য কত? তাপমাত্রার পার্থক্য 1। অর্থাৎ 1 মিলিমিটারের জন্য এত ডিসটেন্স। ঠিক আছে, আমরা নতুন শিশুরাঙ্ক পেয়ে গেলাম। আগামী ক্লাসে আমরা গতিতত্ত্বের স্বীকার্য থেকে 4, 5, 7, 8টা যে সমীকরণ আছে, তারপরে যে স্বাধীনতার মাত্রা যে সমীকরণ কথাগুলো আছে, সেগুলো দিয়ে আমরা এই চাপটা শেষ করে দিব। ওকে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। হ্যাঁ, ওই যে আমার কথা হলো যে এই 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 মিলিমিটার পারদ চাপের জন্য আমার তাপমাত্রা চাই। এখন তুমি যদি 7 নিতা আর এখানে নিতা 0.96, তাহলে 7 কেমনে বানাইতা আর 0.96 বা কেমনে বানাইতা? যেটা রেডিমেড দেওয়া থাকবে ওটা নিয়ে নেওয়া ভালো না, তাই কিনা বলো? যেটা রেডিমেড দেওয়া আছে ওটা নিয়ে নেওয়া ভালো না। ঠিক আছে, ওকে, নেক্সট কালকে তো আরেকবার একটু হালকা বুঝাবো আমরা ইনশাল্লাহ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।